সকলে যখন হলরুমে দাঁড়িয়ে কথা বলছিল এমন সময় রান্নাঘর থেকে শিল্পার চিৎকার করার আওয়াজ শোনা যায়। শিল্পার চিৎকারের আওয়াজ শুনে সকলে রান্নাঘরে যায়। আরে বৌমা, কি হয়েছে তোমার? এ কি, এখানে রক্ত কেন? আসলে মেম সাহেব, আমি একটা পেপারে কাঁচ ভাঙা রেখে দিয়েছিলাম, সেটা ছোট মেম সাহেবের পায়ে লেগে গেছে। আরে জামাই বাবাজি, তাড়াতাড়ি আমার মেয়েকে হসপিটালে নিয়ে যাও। দেখো তার পা থেকে কত রক্ত বেরোচ্ছে। হায় ঈশ্বর, আমার মেয়েটার কি হয়ে গেল? শাশুড়ি মা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা শিল্পাকে এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি, সে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি নিয়ে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। হ্যাঁ বিক্রম, আমিও তোদের সঙ্গেই যাচ্ছি। না না, সকলকে একসঙ্গে যেতে হবে না, আমি আর জামাই বাবাজি যাচ্ছি, আপনারা বাড়িতেই থাকুন। এরপর বিক্রম এবং তার শাশুড়ি শিল্পাকে নিয়ে হসপিটালে পৌঁছায়। সেখানে ডাক্তার শিল্পার পায়ে ব্যান্ডেজ করে দেয় এবং কিছু সময় পর তারা হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর বিমলা তার মেয়েকে বলে, এবার আমি একটু শান্তি পেলাম। আমার মেয়ের সঙ্গে এখানে কত অত্যাচার হচ্ছে। আরে মা, তুমি এরকম করে বলছো কেন? এটা এরকম কোনো ব্যাপারই নয়। আমার দোষের কারণেই পায়ে আঘাত লেগেছে। রান্নাঘরে কাঁচ ভাঙা রাখা ছিল, আমি লক্ষ্য করিনি, তাই ভুল করে সেখানে পা রেখে দিয়েছিলাম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখানে তোর কোনো ভুল ছিল না। আরে মা, যা হওয়ার ছিল হয়ে গেছে, এবার তুমি এসব কথা নিয়ে বেশি চিন্তা করো না। শিল্পা, এবার থেকে বাড়ির কাজ করার সময় একটু ভালোভাবে লক্ষ্য রাখবে। তুমি একদম ঠিকই বলেছো জামাই বাবাজি। শিল্পার ভালোভাবে লক্ষ্য না রাখার জন্যই তার পায়ে আঘাত লেগেছে। তাছাড়া আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে এজন্যই তো দিয়েছিলাম, যাতে সে তোমাদের বাড়ির কাজ করতে পারে। তোমাদের বাড়িতে চাকর থাকার সত্ত্বেও তোমরা আমার মেয়েকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছ। তুমি কি জানো না, আমার শিল্পা ধনী পরিবারের মেয়ে। শিল্পা আগে বাড়ির কোনো কাজে হাতই লাগাতো না, সে কত ভালোভাবে জীবন কাটাতো, কিন্তু এখানে আসার পর থেকে তার জীবনটাই খারাপ হয়ে গেছে। আরে মা, তুমি থামো এবারে, এইসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। তুই চুপ কর শিল্পা, আমার কথা শোনো জামাই বাবাজি। এই সময় শিল্পাকে বাড়ির কাজ করতে না দিয়ে তুমি বলছো তাকে সাবধানে বাড়ির কাজ করতে হবে? তোমার থেকে এসব আমি একদমই আশা করিনি। মা, তুমি বিক্রমকে এরকম করে বলছো কেন? এতে বিক্রমের কোনো দোষই নেই। শিল্পা বারবার নিজের মাকে বারণ করছিল, কিন্তু বিমলা দেবী তার কোনো কথাই শুনছিল না এবং বিক্রমকে উল্টোপাল্টা কথা বলছিল। শাশুড়ি মায়ের কথা শোনার পর বিক্রম বলে, মা, আপনি ভুল ভাবছেন। আমি এটা বলতে চাইনি যে শিল্পাকে বাড়ির সব কাজ করতে হবে। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি যেদিন থেকে এখানে এসেছি সেই দিন থেকেই দেখছি শিল্পা একাই বাড়ির সমস্ত কাজ করে। বাড়ির সব দায়িত্ব তোমরা শিল্পার উপরেই দিয়ে দিয়েছো। শিল্পা কি মানুষ নয়? মা, তুমি শুধু শুধু আমার শ্বশুর বাড়ির লোকেদের অসম্মান করছো। আমার শ্বশুর বাড়ির লোকেরা অনেক ভালো। হ্যাঁ, তোর শ্বশুর বাড়ির লোকেরা অনেক ভালো, শুধুমাত্র আমিই খারাপ। তুই যদি বলিস তাহলে আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। আরে মা, আমি কি তোমাকে চলে যাওয়ার জন্য বলেছি একবারও? সরাসরি বলিসনি, কিন্তু তোর কথা বলার উদ্দেশ্যটা এটাই ছিল। না হলে তুই এই গরিব মানুষদের সামনে আমার অপমান করার চেষ্টাও করতিস না। শুধুমাত্র তোর বাবার জেদের কারণেই বিক্রমের সঙ্গে তোর বিয়ে দিয়েছি, না হলে আমি কোনোদিনও গরিব পরিবারে তোর বিয়ে দিতামই না। উফ মা, এবার তুমি অনেক বাড়াবাড়ি করছো। আপনি কি বলতে চাইছেন শাশুড়ি মা? হ্যাঁ আন্টি, এভাবে বলা আপনার ঠিক হয়নি। আপনি আমাদের মান সম্মান নিয়ে খেলা করছেন। অনেক হয়েছে বিমলা দেবী, এতক্ষণ পর্যন্ত আপনি অনেক কথা বলেছেন আর আমরা চুপচাপ শুনেছি, আর আপনার কথা শুনতে পারবো না। দেখলেন তো, এবার আপনারা নিজেদের আসল রূপে চলেই এসেছেন। দেখলি তো শিল্পা, তোর শ্বশুর বাড়ির লোকেরা আমার সঙ্গে কিভাবে কথা বলছে। আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে এভাবে কথা বলেনি। আমি মানছি শাশুড়ি মা যে আমরা গরিব, কিন্তু আজকে একটা কথা ভালোভাবে বুঝতে পারলাম যে ব্যবহারের দিক থেকে আমরা আপনার থেকে অনেক ভালো। তুমি একদম ঠিক বলেছো দাদা, আমাদের ব্যবহার আন্টির থেকে অনেক ভালো, কিন্তু কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে আমরাও তার উচিত জবাব দিতে পারি। কি রে শিল্পা, তুই এসব শুনতে পাচ্ছিস না? এবার তোর শ্বশুর বাড়ির লোকেদেরকে কিছু বলবি না? মা, তুমি নিজেও তাদেরকে অনেক উল্টোপাল্টা করে বলেছো, ওটাও ঠিক ছিল না। শিল্পার কথা শুনে বিমলার চোখ জলে ভরে যায় এবং বিমলা তার মেয়েকে বলে, বাহ শিল্পা বাহ, অনেক ভালো কথা বলেছিস। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কোনোদিনও এখানে আসবো না। শাশুড়ি মা, এভাবে রাগ করে চলে যাবেন না। আমাকে শাশুড়ি মা বলবে না,
আমি তোমার কেউ নয়। বিমলা দেবী এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন শিল্পা তার মাকে ফোন করে। কি হয়েছে, আমাকে ফোন করেছিস কেন? তুই তো আমাদেরকে নিয়ে চিন্তাই করিস না, তাহলে আমাদের সঙ্গে কি দরকার? এরকম কোনো ব্যাপার নয় মা, তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? ওসব কথা ভুলে যাও না মা, শুধু শুধু চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, ওসব কথা ছাড়। তুই বলছিলি কাল তোর ডান্স কম্পিটিশন আছে, কিন্তু তোর পায়ে আঘাত নিয়ে কিভাবে ডান্স করবি? মা, আমার পা এখন অনেকটা ভালো হয়ে এসেছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি ডান্স করতে পারবো না। আমারও তো সেটাই মনে হচ্ছিল, তবে কি আর করা যাবে। শিল্পা তার মায়ের সঙ্গে কথা বলছিল। এমন সময় শিল্পার ফোনে লতা ফোন করে, কিন্তু শিল্পা তার মাকে লতার ব্যাপারে জানায় না। শিল্পা ভালো মনের মেয়ে ছিল এবং লতা জানতো সে শিল্পার সঙ্গে কথা বললে শিল্পা নিশ্চয়ই তার সাহায্য করবে। শিল্পা কিছু সময় পর্যন্ত তার মায়ের সঙ্গে কথা বলার পর লতাকে ফোন করে। হ্যাঁ লতা, কি হয়েছে বল। শিল্পা, তাড়াতাড়ি এখানে চলে এসো, আমার শরীর একদম ভালো নেই। আরে তুই এরকম করে বলছিস কেন, কি হয়েছে তোর? তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, না হলে আমি এভাবেই মরে যাব। তুমি তো জানো আমি একা থাকি, তাড়াতাড়ি চলে এসো শিল্পা। আচ্ছা তুই চিন্তা করিস না, তোর কিছু হবে না, আমি এখনই তোর কাছে যাচ্ছি। শিল্পা এই বলে ফোন রেখে দেয়। লতাকে বাড়ি থেকে বার করে দেওয়ার পর লতার থাকার কোনো জায়গা ছিল না এবং শিল্পা তাকে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতে দিয়েছিল। এরপর শিল্পা তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং সেই ফ্ল্যাটে গিয়ে পৌঁছায়। আরে কি হয়েছে লতা, তুই এভাবে মেঝেতে বসে আছিস কেন? সবকিছু ঠিক আছে তো? শিল্পা, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার সাহায্য কর। আচ্ছা দাঁড়া, সবার আগে তোকে বিছানার উপরে তুলে ফেলি, মেঝেতে পড়ে থাকলে আরো বেশি অসুস্থ হয়ে যাবি। শিল্পা এই বলে লতাকে মেঝে থেকে তুলে বিছানায় শুইয়ে দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ শিল্পা, তুমি এখানে না এলে জানি না আমার কি হতো। আর এতে থ্যাংক ইউ বলার কি আছে, তুই আমার ছোট বোন, তোর জন্য এটুকু তো করতেই পারি। এবার তাড়াতাড়ি চল, তোকে নিয়ে হসপিটালে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর শিল্পা লতাকে তার গাড়িতে তুলে নেয় এবং হসপিটালে যাওয়ার জন্য রওনা হয়। হসপিটালে যাওয়ার পর ডাক্তার ভালোভাবে লতার চিকিৎসা করে। কিছু সময় পর্যন্ত ডাক্তার ভালোভাবে লতার চেক আপ করার পর বলে, আপনি একদম চিন্তা করবেন না, ভয়ের কোনো কারণ নেই। আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, আপনি সময়ে সময়ে ওষুধগুলো নেবেন। ঠিক আছে ডাক্তার বাবু। এটা শুনে খুব ভালো লাগলো যে তোর কোনো রকম প্রবলেম হয়নি। তোর শরীর খারাপের কথা শুনে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি একদম ঠিকই বলেছো শিল্পা, আমিও ভেবেছিলাম আমার কোনো রোগ হয়ে গেছে। চলো এবারে বাড়ি ফিরে যাই। এরপর শিল্পা লতাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে এবং আবার ফ্ল্যাটে পৌঁছে দেয়। ফ্ল্যাটে পৌঁছানোর পর শিল্পা লতার হাতে 5,000 টাকা দেয়। আরে শিল্পা, তুমি আমাকে টাকা দিচ্ছ কেন? বেশি কথা বলিস না, চুপচাপ এই টাকাটা তোর কাছে রেখে দে। এখন তোর শরীর ঠিক নেই, তোকে ভালোভাবে নিজের খেয়াল রাখতে হবে। তাছাড়া কয়েকদিন পর আমি আবার 20 থেকে 30,000 টাকা দিয়ে যাব। শিল্পা, তুমি এমনিতেই আমার জন্য অনেক কিছু করেছো, আমি তোমার উপর বোঝা হতে চাই না। বারবার তোমার কাছ থেকে টাকা নিতে আমার একদম ভালো লাগছে না। চুপ করে টাকাটা রেখে দে, বেশি কথা বলতে হবে না। তাছাড়া আমি নিজের ঠাকুরপো রাজুর সঙ্গে তোর চাকরির ব্যাপারে কথা বলেছি, সে তোকে একটা কাজ খুঁজে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ শিল্পা, তাছাড়া তোমার ঠাকুরপো অনেক ভালো। তুই একদম ঠিকই বলেছিস লতা, আমার শ্বশুর বাড়ির সকলেই অনেক ভালো। তবে তোর ব্যাপারে আমি শুধুমাত্র ঠাকুরপোকেই বলেছি, বিক্রমকে এসব ব্যাপারে কিছুই জানায়নি। আমার একটু ভয় করছিল যদি বিক্রম এসব জানার পর আমার উপরে রেগে যায়। কোনো ব্যাপার নেই, যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই করো। আচ্ছা ঠিক আছে, এবার আমি নিজের বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে যাও, হয়তো তোমার বাড়ির লোকেরা অপেক্ষা করছে। এরপর শিল্পা নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। শিল্পা সেখানে গিয়ে দেখে তার শাশুড়ি কাবেরী তার জন্য অপেক্ষা করছিল। কাবেরী দেবীর কাছে একটা গহনার বাক্স রাখা ছিল। শিল্পাকে দেখার পর কাবেরী বলে, আরে বৌমা, তুমি কোথায় গিয়েছিলে? আমি অনেক সময় থেকে তোমার অপেক্ষা করছিলাম। তোমার পা এখনো ভালো হয়নি, এই অবস্থায় তোমার কোথাও যাওয়া ঠিক নয়। আসলে মা, আমার একটা আর্জেন্ট কাজ ছিল, তাই একটু বাইরে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এই দেখো এখানে নেকলেস সেট রাখা আছে, এখান থেকে তোমার কোনটা পছন্দ হচ্ছে বলো।
হ্যাঁ মা, এখনই দেখে বলছি। এই তো মা, এটা সব থেকে বেশি ভালো মনে হচ্ছে। তুমি ঠিকই বলেছ বৌমা, এটাই সব থেকে বেশি ভালো। আমারও এটাই পছন্দ হয়েছিল। এই গহনাগুলো রাজুর বিয়ের জন্য সিলেক্ট করা হচ্ছে। হ্যাঁ মা, এটা তো খুব ভালো হবে। তাছাড়া কয়েকদিন পরেই রাজুরও বিয়ে আছে। রাজুর বিয়ের দিন খুব কাছাকাছি চলে এসেছিল, তাই বাড়ির সকলে বিয়ের আয়োজনে ব্যস্ত ছিল। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং খুব ধুমধাম করে রাজু ও রিঙ্কির বিয়ে হয়ে যায়। বিয়ের পর রিঙ্কি তার শ্বশুর বাড়িতে বেশি যৌতুক নিয়ে আসেনি। একদিন রাজু যখন ডাইনিং রুমে বসেছিল, এমন সময় রিঙ্কি তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। এ নাও, ব্রেকফাস্ট করে নাও। না, আমার খিদে নেই, এই খাবার তুমি ফিরিয়ে নিয়ে যাও। তোমার কি হয়েছে রাজু? আমি লক্ষ্য করছি তুমি কয়েকদিন থেকে আমার সঙ্গে ভালোভাবে কথা বলছো না। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, কি করে ভালো কথা বলবো? মনটা হাসি খুশি থাকলে তবেই তো ভালো কথা মুখে আসবে। সবসময় মন খারাপ থাকলে কি আর ভালো কথা বলা যায়? কিন্তু সবসময় তোমার মুড খারাপ থাকে কেন? কি হয়েছে তোমার? মন খারাপ থাকবে না? তোমার বাবা বিয়ের সময় একটা বাইক ছাড়া আর কিছু দেয়নি। তাহলে তুমি আর কি চেয়েছিলে? বিয়ের আগে তুমি নিজের থেকেই বলেছিলে যে বিয়েতে তোমার কিচ্ছু লাগবে না। ওটা তো আমি এমনি এমনি বলেছিলাম। আমি ভেবেছিলাম তুমি এত ধনী পরিবারের মেয়ে, তাই কিছু না চাওয়াতে সবকিছু পেয়ে যাব, কিন্তু ওরকম কিছু হলো না। তুমি খালি হাতেই চলে এলে। আচ্ছা, তার মানে তুমি যৌতুক চাইছিলে? তা না হলে কি? শিল্পা বৌদি যখন বিয়ে করে বাড়িতে এসেছিল তখন নিজের সাথে অনেক কিছু নিয়ে এসেছিল। এরকম ব্যাপার থাকলে তুমি আগে বললে না কেন? তাছাড়া আমরা ততটাও ধনী নয়, তুমি আগে বলে দিলেই ভালো হতো। তুমি সবসময় দামি দামি গাড়িতে ঘুরে বেড়াতে এবং ভালো ভালো রেস্টুরেন্টে ঘুরে বেড়াতে, তাই আমি ভেবেছিলাম তোমাদের অনেক টাকা আছে। দামি দামি গাড়ি আমাদের ছিল না, ওটা আমাদের কাকা কাকিমার ছিল। আমি যদি আগে জানতে পারতাম যে তুমি শুধুমাত্র টাকার জন্য আমার সঙ্গে বিয়ে করতে চাইছো, তাহলে আমি কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। হ্যাঁ, ওটার জন্যই এখন আফসোস করছি, না জেনে আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেল। রাজু এই বলে ডাইনিং রুম থেকে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যায়। রাজুর মুখে এরকম কথা শুনে রিঙ্কির অনেক খারাপ লাগে এবং তার চোখ জলে ভরে যায়। রিঙ্কির এরকম অবস্থা দেখার পরেও রাজু তার সঙ্গে কথা বলে না। অপরদিকে শিল্পা একটি আলাদা রুমে আবার ডান্স কম্পিটিশনের জন্য নিজের টিচারের সঙ্গে ডান্স করতে ব্যস্ত। শিল্পা যখন ডান্স করছিল, এমন সময় কাবেরী দেবীর এক প্রতিবেশী পার্বতী সেখানে আসে। আরে কাবেরী, কেমন আছিস বল? আরে ভালো আছি, আয় আয় বস। ওই ঘরে তোর বৌমা ডান্স করছিল দেখলাম। তোর বৌমা যে দেখছি ডান্স করতে পারে। হ্যাঁ, আসলে ডান্স করতে তার অনেক ভালো লাগে, তাই সে প্র্যাকটিস করতেই থাকে। কিন্তু কাবেরী, তোর বৌমা এভাবে ডান্স করে কেন? সে তো ভালোভাবে সংসার করতে পারে। কি আর বলবো পার্বতী, শিল্পা বড় বাড়ির মেয়ে, আর তুই তো ভালো করেই জানিস ধনী বাড়ির মেয়েদের এরকম এক একটা ইচ্ছে থাকে। আমি তাকে বারণ করতে পারি না। আমি ভালো করে বুঝতে পারছি কাবেরী, আসল কথা এটাই যে তোর বৌমা টাকা দিয়ে তোর মুখটা বন্ধ করে রেখেছে। আরে তুই এরকম করে বলছিস কেন? এরকম কোনো ব্যাপার নয়। আমার কথায় তুই এভাবে রেগে যাচ্ছিস কেন? আমি তোর সঙ্গে একটু মজা করছি তো। তোর মজা করার অভ্যাস এখনো পর্যন্ত যায়নি দেখছি। আমার মজা করার অভ্যাস কোনোদিনও যাবে না কাবেরী। তবে তোর বৌমা যা করছে করতে দে, বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার। তুই ঠিকই বলেছিস। আমি এটাই আশা করছি যে তাড়াতাড়ি এর মাথা থেকে নাচ গান করার ভূতটা যেন নেমে যাক। কাবেরী পার্বতীকে এই বলে পেছন ফিরে তাকাতেই দেখে শিল্পার মা তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। কাবেরী হঠাৎ করে বিমলা দেবীকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আরে আপনি আপনি কখন এলেন? আমি কখন এসেছি এটা বেশি গুরুত্বপূর্ণ নয়। আপনার যখন আমার মেয়ের ডান্স করা পছন্দ হচ্ছে না, তাহলে আমি এই মুহূর্তে নিজের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আরে না না, সেরকম কোনো ব্যাপার নেই। শিল্পা, শিল্পা, তাড়াতাড়ি এখানে আয়। বিমলা এইভাবে তার মেয়ের নাম ধরে ডাকাডাকি করতে থাকে। কিছু সময়ের মধ্যে শিল্পা সেখানে চলে আসে। কি হয়েছে মা, তুমি আমাকে ডাকছো কেন? শিল্পা, তুই আমার সঙ্গে চল। তোর ডান্স করা তোর শাশুড়ির একদম পছন্দ হয় না, তাই আমি তোকে এই বাড়িতে আর থাকতে দেব না। এরপর বিমলা তার শাশুড়ির সমস্ত কথা শিল্পাকে জানিয়ে দেয়। সবকিছু শোনার পর শিল্পা বলে, আরে মা,
এটা তো সেরকম কোনো ব্যাপার নয়, ওসব কথা ছাড়ো না। না, তুই আমার সঙ্গে চল। আজ থেকে তুই নিজের বাড়িতে থেকে ডান্স কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করবি। কিন্তু মা, এটা তো ঠিক হবে না। শিল্পা তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা শিল্পার কোনো কথাই শোনে না এবং শিল্পাকে নিয়ে সেখান থেকে চলে যায়। শিল্পা এবং তার মা সেখান থেকে চলে যাওয়ার পর কাবেরীর প্রতিবেশী বলে, আরে কাবেরী, ধনী বাড়িতে নিজের ছেলের বিয়ে দিলে কি হয় এটা নিজের চোখের সামনেই দেখে নিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই, আমার আর এখানে দাঁড়াতে ইচ্ছেই করছে না। পার্বতী এই বলে সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর শিল্পার ডান্স কম্পিটিশনের দিন চলে আসে। শিল্পা নিজের মা এবং বিক্রমের সঙ্গে ডান্স কম্পিটিশনে পৌঁছায়। শিল্পার ডান্স করার সময় হলে বিক্রম তাকে বলে, গুড লাক শিল্পা, খুব ভালোভাবে ডান্স করবে, আমার বিশ্বাস এই কম্পিটিশন তুমিই জিতবে। হ্যাঁ, বিক্রম আবার নিজের নাটক শুরু করে দিল। এদের নাটক দেখলে আর থাকা যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ বিক্রম, আমি নিজের 100% দেওয়ার চেষ্টা করব। এরপর শিল্পা গিয়ে ডান্স করে। কিছু সময় পর পুরস্কার বিতরণের সময় চলে আসে এবং শিল্পা প্রথম পুরস্কার পায়। এরপর শিল্পা পুরস্কার নিয়ে মাইকের সামনে দাঁড়ায়। আজ আমি অনেক খুশি। তোমার প্রথম হওয়াতে আমরাও অনেক খুশি শিল্পা। বাহ শিল্পা, বাহ, আজ তুই আমাদের নাম উজ্জ্বল করে দিলি। তোর প্রথম হওয়াতে কেউ খুশি হোক বা না হোক, আমি অনেক খুশি। শাশুড়ির মুখে এরকম কথা শুনে বিক্রমের খুব খারাপ লাগে, কিন্তু বিক্রম চুপ করে থাকে, কারণ সে জানতো বিমলা দেবীকে কিছু বললে কোনো লাভ হবে না। কিছু সময় পর বিক্রম শিল্পাকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং বিমলা দেবীও নিজের বাড়ি ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন শিল্পার শ্বশুর বাড়ির সকলে এবং মায়ের বাড়ির সকলে একসঙ্গে পাহাড়ি এলাকায় ঘুরতে যায়। বাহ, এই জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছ, আমারও জায়গাটা খুব ভালো লেগেছে। শিল্পা, এখানে এসো, আমরা একসঙ্গে কাপল ফটো শুট করব। হ্যাঁ বিক্রম, আমি এখনই যাচ্ছি। শিল্পা এই বলে বিক্রমের কাছে চলে যায়। আরে সুদীপ, কেউ ফটো তোলার জন্য আমাদেরকে ডাকছে না, এখানে এসে মুডটাই খারাপ হয়ে গেল। আরে বিমলা, তুমি কেন শুধু শুধু নিজের মন খারাপ করছো? একটু হাসি খুশি থাকার চেষ্টা করো। তুমি চুপ করো, আমি কখনো নিজেকে চেঞ্জ করব না, আমি যেমন আছি ভালোই আছি। বিমলা তার স্বামীকে এই সমস্ত কথা বলছিল। এমন সময় রাজু একটি ফোন নিয়ে তাদের কাছে আসে। আরে আঙ্কেল, এই দেখুন আপনার মেয়ে জামাইয়ের ছবি, কত ভালো হয়েছে। আরে আন্টি, আপনিও দেখুন। আমার এই সমস্ত ছবি টবি দেখার কোনো ইচ্ছে নেই, আমি অন্যদিকে ঘুরতে যাচ্ছি, তোমরা এখানেই দাঁড়িয়ে থাকো। বিমলা এই বলে রাগ করে সেখান থেকে একটু দূরে চলে যায়। এরা আমার মেয়েকে আমার থেকে অনেক দূরে করে দিয়েছে, এখানে না এলে ভালোই হতো, এখানে এসে আরো বেশি খারাপ লাগছে। বিমলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। এমন সময় পেছন থেকে কেউ তাকে ধাক্কা মেরে দেয়। বিমলা একটি বড় পাথর ধরে ঝুলছিল। এমন সময় বিক্রম সেখানে চলে আসে। আরে শাশুড়ি মা, আমার হাত ধরুন, আমি আপনাকে কিছু হতে দেব না। লতা, তুমি এখানে কি করছো? তুমি শাশুড়ি মাকে ধাক্কা মারলে কেন? বিক্রম এই বলে তার শাশুড়িকে হাত ধরে তুলে নেয়। এরই মধ্যে বাকি সকলেও সেখানে চলে আসে এবং লতা সেখান থেকে পালিয়ে যায়। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ শিল্পা, আমি ঠিক আছি। আর জামাই বাবাজি এখানে না থাকলে হয়তো আমি মরেই যেতাম। তোমার অনেক ধন্যবাদ জামাই বাবাজি। আরে আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন কেন? এটা আমার কর্তব্য ছিল শাশুড়ি মা। আমাকে ক্ষমা করে দাও, এতদিন আমি অনেক ভুল ছিলাম। আমি নানাভাবে তোমাদেরকে অপমান করার অনেক চেষ্টা করেছি। সত্যি তোমরা অনেক ভালো, না হলে এত কিছুর পরেও তুমি কখনই আমার প্রাণ বাঁচাতে না। বিমলা দেবী নিজের ভুল বুঝতে পেরে যাওয়ায় সকলে অনেক খুশি ছিল। পরের দিন ঘোরাফেরা শেষ করে সকলে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর সকলে যখন শিল্পার শ্বশুর বাড়িতে ছিল, এমন সময় পুলিশ রাজুকে নিয়ে সেখানে আসে। আরে ইন্সপেক্টর সাহেব, আপনি এখানে? বিমলা দেবী, আমরা লতাকে অ্যারেস্ট করে নিয়েছি। লতা বলেছে সে আপনাকে ঘৃণা করে, সে আপনাকে মারতে চেয়েছিল যাতে সারা জীবন শিল্পাকে বোকা বানিয়ে তার কাছ থেকে টাকা নিতে পারে। এসব আপনি কি বলছেন? শুধু এটাই নয়, আপনাকে আরেকটা কথা জানিয়ে দিই, এটা প্রমাণ হয়ে গেছে যে লতা নিজের ইচ্ছায় তার বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে বাড়ি থেকে চুরি করেছিল এবং আপনার স্বামীর মাথায় আঘাত করেছিল।
ধরা পড়ে যাওয়ার ভয়ে সে সমস্ত দোষ তার বয়ফ্রেন্ডের উপর চাপিয়ে দিয়েছে। আপনি সত্যি বলছেন ইন্সপেক্টর সাহেব? আমি তাকে ক্ষমা করে দেব ভেবেছিলাম, কিন্তু সে এত খারাপ আমি ভাবতেই পারিনি। সত্যি আমি ভাবতে পারছি না যেই মেয়েটাকে আমরা এত ভালোভাবে মানুষ করলাম সে আমাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করবে। কিন্তু ইন্সপেক্টর বাবু, আপনি আমার ছেলেকে ধরেছেন কেন? আমার ছেলে আবার কি করলো? কাবেরী দেবী, একটা কথা আপনি জানেন না, আপনার ছেলে রাজু প্রতিটা খারাপ কাজে লতাকে সাহায্য করেছে। রাজু লতাকে ভালোবাসতো এবং প্রতিদিন লতার সঙ্গে দেখা করার জন্য তার ফ্ল্যাটে যেত। লতা এসবের সুযোগ নিয়েছে এবং বিমলা দেবীকে মারার প্ল্যান বানিয়েছে। তুই কেন এরকম করেছিস রাজু? এসব করার আগে একবারও নিজের মায়ের কথা চিন্তা করলি না? তাহলে আমি কি করতাম? তোমরা সব সময় আমাকে বেকার ছেলে মনে করতে। বিজনেস করার জন্য যতবার টাকা চেয়েছি একবারও দাওনি। মা, তুমি নিজেকে সামলানোর চেষ্টা করো। এরপর পুলিশ রাজুকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাজুকে অ্যারেস্ট হয়ে যেতে দেখে রিঙ্কির খুব খারাপ লাগে এবং সে দুঃখী হয়ে দাঁড়িয়ে থাকে। তুমি নিজের মন খারাপ করো না রিঙ্কি, তুমি আমার বোনের মতো, তুমি আমাদের সঙ্গেই থাকবে। আমরা তোমার কোনো রকম কষ্ট হতে দেব না। রাজু নিজের দোষের জন্য অ্যারেস্ট হয়েছে, হয়তো শাস্তি পাওয়ার পর সে একজন ভালো মানুষ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি, তোমরা সকলে আমার পাশে আছো, এটা দেখে আমার সব কষ্ট শেষ হয়ে গেছে। 2 বছর পর রাজু জেল থেকে ছাড়া পেয়ে যায় এবং তার দাদা বিক্রমের সঙ্গে ব্যবসা করতে শুরু করে। এরপর থেকে সকলে একসঙ্গে মিলেমিশে এবং হাসি খুশিতে থাকতে শুরু করে। বন্ধুরা, আমাদের গল্পের পর্ব এখানে শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এরকমই আরো নতুন নতুন গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।